পিঠ হাত বুলিয়ে আলতো সুরে বলল, পানি খাও। পানি তখনও যেন ঘোরে আছে। মন তখনও যেন ঘোরে আছে। পানি নিল না। মন স্তব্ধ হয়ে রইল আরও কিছুক্ষণ। এর মাঝে অবচেতন মনে পানি নিল মুখে। ওর ধাতস্থ হতে সময় লাগলো। ধাতস্থ হতেই অতীব উত্তেজিত হয়ে মানুষটার হাত ধরে ফেলল। খুশিতে গদগদ হয়ে বলল, আপনি চলে এসেছেন সৈকত, সত্যি? নাম ধরে সম্বোধন শুনে শৌকতের মুখে খুশি দেখা গেল। একগাল হেসে বলল, সত্যি এসেছি। মনের বিশ্বাস হলো না। অবিশ্বাস চোখে চেয়ে আবারও বলল, আমার না বিশ্বাস হচ্ছে না। একটু আগেও তো কথা হলো, আপনি বললেন কবে ফিরবেন ঠিক নেই। মানুষটা হাসল প্রাণবন্ধন। মনের ধরা হাতটা শক্ত করে ধরে বলল, ওটার সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বলে বলিনি। এই দেখো, হাত ধরেছি। মিথ্যে হলে কেউ হাত ধরতে পারে? মন মানুষটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। খুশিতে কথাই বলতে পারল না। একটু আগে কথা হলো, তখন তো কিছু বলল না। এমন হুট করে এসে সারপ্রাইজ দিয়ে দিবে মনির অকল্পনীয় তো। মন অস্পষ্ট স্বরে বলল, থ্যাংক ইউ সৈকত। সৈকতের হাসি সরছে না ঠোঁটের থেকে। সে হাসি হাসি মুখ করে পরখ করছে পিয়ুষের খুশি। ওকে পেয়ে কি খুশি মেয়েটা। সৈকত হাসজ্জ্বল মুখে বলল, মাই প্লেজার। কখন এসেছেন? ঘণ্টাখানেক হচ্ছে। হুট করে? সৈকত সহজ উত্তর দিল না। মজা করে বলল, হুট করে মনে পড়ল, এই ভার্সিটিতে তোমার এই ভার্সিটিতে আমার গার্লফ্রেন্ড পড়ে। আর তুমি তার সাথে পরিচিত হতে চেয়েছিলে। তোমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ভাবলাম আর দেরি নয়, আজই পরিচয় করিয়ে দিয়ে আসি। চলো। পুরনো কথা মনে পড়ে মনের। না বোঝে কি পাগলামোটা না করেছিল সে। ওসব ভাবতে হেসে ফেলল। লজ্জা পেল খানিকটা। স্বগতিক্ত করল, বোকা ছিলাম আমি। এখনো বোকাই আছো। মন প্রতিবাদ করল। কি বোকামো করেছি আমি? সৈকত স্বর নিচুস করে বলল, বোকারাই জানে না প্রেমী কত দূর থেকে এসেছে তাকে সারপ্রাইজ করতে। বিনিময়ে এক একটু হাগ কিস দিয়ে আপ্যায়ন করতে হয়। মনের গাল লাল হলো। হেসে অন্যদিকে তাকিয়ে ফুচকা প্লেট তুলে নিয়ে একটা ফুচকা মুখে দিল। আর একটা ফুচকা হাতে তুলে বাইরে ধরল সৈকতের মুখের সামনে। মুখের ফুচকা খেয়ে বলল, এই পরিবেশে ফুচকা দিয়েই আপ্যায়ন হোক। সৈকত ফুচকা খায় না। এসব মেয়েলি খাবার পছন্দ না ওর। তবুও মন এত আগ্রহ নিয়ে খাওয়াতে যাচ্ছে দেখে না করলো না। মুখে নিল। নিতে আক্কেল গুরুম। অতিমাত্রা টক। টক জিনিস পছন্দ না সৈকতের। সে কোনো রকম গিলল কেবল। অবাক হয়ে চাইল। এত টক খাও তুমি? মন উৎফুল্লিত হয়ে বলল, টক ছাড়া আমার চলেই না। এখনই এত টক খেলে ভবিষ্যতে বোধ হয় টকের বাজার মিলিয়ে বসতে হবে। ওর কথা গভীরতা বুঝল না মন। প্রশ্নবিদ্ধ চোখে চাইল। কেন বাজার দিতে হবে? সৈকত উত্তর না দিয়ে চাপা হাসল। চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। মন ভুরু কুচকে চাইল। ভাবল কি যেন। আকস্মিক ওর কুচকানো ভুরু সোজা হয়ে গেল। গাল লাল হলো। তড়িতে চোখ ফিরিয়ে নিল, অন্যদিকে চাইল। এত লজ্জা পায় মেয়েটা। সৈকত হাসল। চিরল ওর দিকে। এই মুখ এই মানুষটাকে ছাড়তে বলছে মা। এই প্রাণটার মাঝে যেন ওর প্রাণবাস। মেয়েটা যখন একটু হাসে তখন ওর অন্তর শীতল হয়ে যায়। মেয়েটাকে এক পলকেই দেখলে সব ক্লান্তি ঝরে যায়। এখন ওর পুরো জীবন ঘুরছে যেন এই মেয়েটার ঘিরে। মনটা ব্যাকুল থাকে এই মেয়েটার জন্যই। আর মা ওকে ছাড়তে বলছেন, এ আদৌ সম্ভব? না, অন্তত তার পক্ষ তো নয়। এই মেয়েটা এই মেয়েটাকে ছাড়লে ওর প্রাণ ছেড়ে যাবে ওকে। ওকে ধরে রাখতে হবে সারাকাল, যেই যাই করুক। মন শওকতের কাছে ছেড়ে বান্ধবীদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বান্ধবীরা মিলে হাসাহাসি করছে। মূলত ওকে টিপকুনি কাটছে। শওকতও গেল ওদের কাছে। কৌশল বিনিময় করলো। প্রস্তাব রাখলো সেদিনকার পাওনা ট্রিট দেবার। ওরা গিয়ে বসলো স্টুডেন্ট শওকত ওরা গিয়ে বসলো রেস্টুরেন্টে। টুকটাক গল্প হলো। শওকত মনকে চমকে দিয়ে একটা কেক নিয়ে হাজির হলো, যাতে লেখা হ্যাপি বার্থডে চন্দ্রকথা। মন আবেগে আপ্লুত হলো। খুশি খুশি চোখে চাইল। সৈকত নাইফ এগিয়ে দিল, হাসলো। পাশাপাশি বসে হাতে হাত রেখে কেকটা কাটা ওরা। কেক নাইফ বসানোর সময় সৈকত ইউজ করলো আবারও। হ্যাপি বার্থডে মাই লাভ। তোমার সবটুকু দুঃখ আমার হোক। কি সুন্দর উইশ। মনের চোখে মুখে খুশি ঝলমল করছে। চোখে পানি চলে এসেছে।
এক টুকরো কেক সৈকতের মুখে তুলে দিয়ে ওকে জড়িয়ে ধরল আবেশে। বলল, আমার দিনটাকে এত সুন্দর করার জন্য ধন্যবাদ। সৈকত চমৎকার হাসলো। ওর খুশিটা ওর চোখেই দেখা গেল। তবে এই মুহূর্তে ওর স্বর থেকে মজা গেল না। মুনির এলো চুলে হাত দিয়ে বলল, তুমি চাইলে ধন্যবাদটা অন্যভাবে প্রকাশ করতে পারো। মুন বুঝলো ওর কথা, ছাড়লো ওকে। মৃদু থাপ্পড় দিল বাহুতে। চোখ রাঙিয়ে তাকালো। বিপদে সৈকত বাঁকা হাসলো, বলল। চোখ বন্ধ করো। মুন ভাবলো সৈকতের মাথায় অদ্ভুত খেয়াল চলছে। সে তড়িৎ দিয়ে বলল। সৈকত শব্দ করে হেসে বলল, একদম না। আরে কিছু করবো না, ট্রাস্ট মি। মুন চোখ বন্ধ করলো না। সৈকত বলে কয়ে ওর চোখ বুঝতে পারল না। অগত্যা থেমে গেল। পকেট থেকে একটা বক্স বের করে বলল, আমি তো এটা দেওয়ার জন্য চোখ বন্ধ করতে বলেছি। তুমি কি ভেবেছো? মুন বিস্মিত হয়ে তাকালো। সে ভেবেছে সৈকত মজা করছে। এখন দেখা যাচ্ছে অন্য খেয়ালে সৈকতে। গিফট বক্স থেকে মুন অবাক হয়ে তাকালো। সৈকত বক্সটা ওর হাতে দিয়ে বলল, দিস ফর ইউ। আমার জন্য। হ্যাঁ, খুলে দেখো। মুন খুলে দেখলো ভিতরে মুন শেপের খুব সুন্দর একটা পেন্টেড আস্ত একটা চাঁদ ঝলমল করছে। একের পর এক চমকে মুন যেন বিস্মিত হতে ভুলেই গেছে। মুন মুগ্ধ হয়ে চেয়ে রইল। সৈকত ওর তাকানো দেখে বলল। পছন্দ হয়েছে? মুন বিমূর্ত স্বরে বলল। কি সুন্দর চাঁদটা। মুন দেখছে প্যান্ডেলের এর চাঁদ। সৈকত দেখছে ওর চাঁদ। সৈকত বলল। আমার চাঁদ বেশি সুন্দর। মুন তরিতে চাইল ওর দিকে। সৈকত চোখে মুগ্ধতা, দৃশ্য ওর পানে। আমার চাঁদ কথাটা কয়বার বাজলো কানে। দারুণ লাগছে মনে। মানুষটার কথা জাদু জানে। কথাতেই বশ করে দেয়। মন কেউ করে ফেলেছে। সে হয়ে গেছে বশ। মন সুন্দর করে হাসলো। বক্সটা দিয়ে বলল, পরিয়ে দেবেন? ওয়াই নট? সৈকত প্রফুল্ল চিত্তে উঠে দাঁড়ালো। মনের পিছে দাঁড়িয়ে ওর পরিহিত চেনে পরিয়ে দিল প্যান্ডেলটা। মন ছুঁয়ে ছুঁয়ে দেখলো চাঁদটা। আবেশে জুড়ে গেল মন। ও অনুভব করলো জীবন সুন্দর অনুভূতি, আর সম্মুখে মানুষটাও। অনুভূতি ঘন মুহূর্তে কাটাবার পর এলো বিপদ। মধ্যাহ্ন পেরিয়ে অপরাহে পড়েছে সবে মাত্র। একজোড়া কপত কপতি উড়ো প্রেমের জড়ো হওয়া ভেসে হাঁটছে ফুটপাতে। দুজনের ঠোঁটে কোণে প্রসন্ন হাসি, চোখে একে অপরের প্রতি প্রগাঢ় প্রেম। হাতে হাত রেখে হাসি মাখা কথায় মেতে আছে দুজন। বিকেলের নরম রোদে মনোহর লাগছে। সুখী সুন্দর সময় চলছে ওদের। এই সময় এই হাসিটা ভাটা পড়ল আকস্মিক। হাসি বদলালো ভয়ে। চারদিকে হইচই শুরু হলো। কিছু বুঝে ওঠার আগে চারদিক থেকে মানুষ তেড়ে আসতে লাগলো। হাতে ধারালো ছুরি, রামদা, পিস্তল নিয়ে ধেয়ে এলো। বলতে লাগলো, ধর ধর, আজ শেষ করে ফেলবো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল ওরা। কিছু বুঝতে পারল না কিছুক্ষণ। দ্বাদস্থ হতেই কপত কপতির মুখে হাসি উবে গেল। মেয়েটির মুখে দেখা গেল তীব্র ভয়। লোকগুলো যেন ওদের দিকে তেড়ে আসছে, হাতে ভয়ানক অস্ত্র। দেখে অন্তরটা কেঁপে উঠল। ওর মনে হলো ওর জীবন আজ এখানেই শেষ। একটা তীব্র ভয় জেঁকে বসলো ছেলেটির মনেও। তবে কারণ ভিন্ন। সেটা নিজের জীবনের চিন্তা করছে না। তার সব চিন্তা পাশে থাকা পিয়ুষীকে নিয়ে। যদি তার কিছু হয়ে যায়। বুক কাঁপা ভয় নিয়ে সে আশেপাশ চাইল। ওরা মাঝ রাস্তায়। এখন বাড়ি ফেরা অসম্ভব। আশেপাশে রেস্টুরেন্ট বা মল নেই যে আশ্রয় নিবে। নিরাপদ জায়গা খুঁজলো, করলো খুব। তারপর চোখ পড়ল কাছে দুটো মুদি দোকানের মাঝে একটা চিপা গলির দিকে। কারো চোখে পড়ল না এদিকে। ছেলেটা কাল বিলম্ব না করে ঝড়ের বেগে মেয়েটাকে নিয়ে আশ্রয় নিল সেখানে। একা থাকলে এখানে সে কখনোই আসতো না। কিন্তু এখন সাথে মেয়ে আছে। মেয়েটা ওর প্রিয় মানুষ, যাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না। ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। প্রিয়জনের হারানোর ভয় মানুষকে ভীতি করে দেয়। ওকে করে দিয়েছে। গলিতে দাঁড়িয়ে ছেলেটা মৃদুস্বরে বলল, এখন এটা ছাড়া নিরাপদ কোনো জায়গা নেই। এখানে থাকতে সমস্যা হবে তোমার। মেয়েটি ভীষণ ভয় পেয়েছে। একা তো চোখের সামনে অমন মারামারি, তারপর আবার এই গলি দুটো। ভয়ের কারণ কানে আসছে মানুষের আর্তনাদ। মানুষ মরছে। বুক কাঁপছে ওর। চারদিকে চিৎকার, গোলাগুলির আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠছে ভয়ে। মেয়েটা কথা বলতে পারল না। কেবল সম্মুখে থাকা মানুষটাকে জড়িয়ে ধরল। তার বুকটাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপদ মনে হলো। মেয়েটির ভান দেখে ভয় ধরতে পারল ছেলেটা। আগলেনে নরম গলায় বলল, এত ভয় কিসের চন্দ্র কথা? আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না।
চন্দ্রকথার তরফ থেকে কোনো ভাবান্তর পেল না। সে আরও প্রিয়তমার বাহুবন্ধনে রইল নিশ্চুপ। খানিক বাদে ভীত স্বরে বলল, আপনি কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন না। বাড়ি থেকে দেখা যাচ্ছে কিনা তা পরখ করতে করতে সৈকত অভয় দিল। প্রিয়সীকে অভয় দিল। তোমাকে ছেড়ে কোথায় যাব পাগলি? আমি এখানে আছি তোমার সাথে। এত ভয় পেও না, কিচ্ছু হবে না। সৈকতের মুখে স্বস্তি নেই। চারদিকে পরিস্থিতি ভয়ঙ্কর। আশেপাশে যাকে পাচ্ছে তাকে মারধর করছে। নিরীহ পথচারী ও বাদ পড়ছে না। গাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে। কিছুটা দূরে একটা দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। যে কোনো সময় এদিকে এসে যাবে হয়তো। তখন কি হবে? ওদের সবার কাছে অস্ত্রশস্ত্র আছে। শৌকতের কাছে কিছুই নেই যে বীরের বেশে প্রতিরোধ করবে। রাজনৈতিক সংঘর্ষের একটা শৌকত রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বলেও পাওয়ারও নেই। নিতান্ত নিরীহ সাধারণ মানুষে। তার উপর পাশে মেয়ে আছে। মনের সম্মান জড়িত আছে। ওদের ভেদ বিচার নেই। কি না কি করে ভেবে বুক কাঁপছে। এমন অবস্থায় প্রতিরোধ চেয়ে নিরাপত্তা আশ্রয় খোঁজা অধিক জরুরি। কিভাবে পিসুকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে তার চিন্তায় অস্থির সৈকত। মেয়েটা ভীষণ ভয় পাচ্ছে। এমন পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক। সৈকত মনকে সাহস দিচ্ছে। তবু মনের ভয় কমছে না। আশপাশ থেকে কয়েকটা গুলির আওয়াজ কেঁপে উঠছে। সৈকতের ফোন বাজল। রিংটনের শব্দে শ্বাস বন্ধ হয়ে এলো যেন ওর। এ বুঝি ধর করে তীরে এলো। তড়িৎ করে ফোন হাতে নিল। সিফাতের ফোন। সৈকত ফোন তুলল না, বরং ফোন বন্ধ করে রাখলো। একদম ক্ষীণ স্বরে মুনকে বলল, তোমার ফোনটা সুইচ অফ করো। মুন ফোন হাতে নিল ঠিকই, হাত কাঁপনির জন্য কিছুই পারছিল না। অগত্যা সৈকত নিজের ফোন নিয়ে বন্ধ করে নিজের কাছে রাখলো। কাছে একটা লোককে দুজন মিলে কোপাচ্ছিল। গলির ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখা যাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। লোকটা ভয়ানক আর্তনাদ করছে, বাঁচার আকুতি জানাচ্ছে। তবু ও সদয় হচ্ছে না। কি ভয়ঙ্কর দৃশ্য দেখে শ্বাস আটকে এলো মুনির। ওর ভয় বেড়ে গেল হাজার গুণ। ফুপিয়ে উঠল। সৈকত ওর মাথা নিজের বুকে চেপে মাথায় হাত বুলালো। নরম গলায় বলল, শ্, কোনো শব্দ নয়, কোনো দিকে তাকাবে না, কিচ্ছু শুনবে না, কোনো আওয়াজ করবে না। এভাবে থাকো চুপচাপ। পরিস্থিতি ঠিক হলেই তোমায় বাসাতে আসবো। ভয় পেও না। মুনির কান্না থামলো। সে থম ধরে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে দোয়া পড়ছে সৈকত। প্রার্থনা একটাই, ও যাই হোক ওর চন্দ্রকথার সাথে বিন্দুমাত্র অসম্মান বা ক্ষতি না হয়। শেখ বাড়ি বসার ঘরে মাথায় হাত দিয়ে বসে আছেন তারিনা। সবে টেলিভিশন সংহিংসতার সংবাদ দেখলেন। ক্ষণের মনে পড়ল তার মেয়েটি ভার্সিটিতে এদিকেই। আধা ঘন্টা আগেও মেয়ের সাথে কথা বলেছে। মেয়ে বলেছে কিছুক্ষণের পরে বাসায় জন্য রওনা হবে। রওনা কি হয়েছে নাকি আটকা পড়েছে সেখানে কিছুই হয়নি তো। তড়িঘড়ি করে ফোন লাগালো। ফোন বন্ধ এলো। এতে তার চিন্তা বাড়ল তত্তর করে। মন কেঁদে উঠল মেয়েটার জন্য। বাড়িতে কেউ নেই। মনির সাহেব অফিসে। রুবাব সেই সকালে বেরিয়েছে আর ফিরেনি। তা না যেন দিশেহারা হয়ে গেলেন। কি করবেন। মনির সাহেবকে কল দিলেন, তিনি উঠালেন না। মিটিংয়ে হয় বোধহয়। ছেলেকে ফোন দিয়ে পেল না। দরকার সময় এই ছেলেকে পাওয়াই যায় না। ভয় চিন্তায় তারিনা চোখে সর্ষে ফুল দেখলেন। ভাগ্য প্রসন্ন থাকায় মিনিট খানেক বাদেই রুবাব কল ব্যাক করল। তারিনা কিছু বলতে পারল না। কাপা গলায় বললেন, বাবা মুন। কি মায়ের স্বরে রুবাব উদ্গ্রীত হলেন। হয়েছে মুনের? অতি কষ্টে তারিনা ঘটনা জানালেন। রুবাব হক চুকিয়ে গেল। সকাল থেকে সেজুতির সাথেই ছিল। নিউজ দেখা হয়নি, টেরও পায়নি। শুনে সব ছেড়ে দৌড় দিল। যেতে যেতে মাকে অভয় দিল। আমি যাচ্ছি, চিন্তা করো না তুমি। বনির চিন্তায় অস্থির হয়ে রুবাব পৌঁছালো ভার্সিটি এলাকায়। তখন সংঘর্ষ শেষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। মারামারিও নেই, শুধু চারদিকে ধ্বংসের শেষ। ভাঙা কাঁচা রং শুধু চারদিকে ধ্বংস শেষ। ভাঙা কাজ, রং, আহত মানুষের বাঁচার আকুতি। অবস্থা দেখে ভীতু হলো ওর চোখ মুখ। ওর বোনটা কোথায় আটকেছে? মেয়েটা তো খুব ভীতু, নিশ্চয় খুব ভয় পাচ্ছে। ও ঠিক আছে তো? কিছু হয়নি তো ওর? দোয়া পড়তে পড়তে এগুলো ও সেদিকে উদ্ভ্রান্তের মতো ছুটল ভার্সিটির দিকে। এতে কুতে তা কতক্ষণ খুঁজছিল। নিউ কোথাও। রাস্তায় একটা মেয়েকে আহত অবস্থা উপর হয়ে পড়ে থাকতে দেখল। রুবাব অবস্থা তখন বর্ণনার্থী। শক্তপোক্ত ব্যক্তি রুবাবের চোখে জল ভিড়ল। এ ওর আদরের বোনটা নয় তো? চেহারা রক্ত সরে গেল। হাঁটার মাঝে আকস্মিক কেউ যেন ডেকে উঠল। এই শালা, এদিকে আয়।
রাগে ঝঙ্কার দিল রুবাবের চোখ। আশেপাশ চেয়ে বলল, শালাডাকে কে? একটা হাত ওকে টেনে নিয়ে বলল। তুই যার শালা সেই তোকে শালা ডাকে। রুবাব রাগ নিয়ে চাইল, কে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। প্রাণপ্রিয় বন্ধু শৌকতকে থেকে থমকে গেল। পরক্ষণে উদ্বিগ্ন হয়ে বলল, মুনকে দেখেছিস? সেই কখন থেকে খুঁজতেছি, পাচ্ছি না। তুই জানিস ও কোথায়? জানলে প্লিজ এটুকু বল, আমার বোনটা ঠিক আছে কিনা, ওর কিছু হয়নি তো? ও না খুব ভীতু, অল্পতেই ভয় পায়। কি অবস্থায় যে আছে। রুবাবের গলা কেঁপে উঠছে। এক ভাইয়ের অস্থিরতা প্রকাশ পেল রুবাবের মাঝে। শৌকত উত্তর দিল না। একবার ঘাড় ঘোরালো। তার পিঠ খামচে দাঁড়িয়ে আছে মেয়েটা। গুটিসুটি মেরে দাঁড়ানোর সামনে থেকে দেখা যাচ্ছে না। সৈকত এক হাত পিছনে দিয়ে মুনের হাত টেনে সামনে আনলো। রুবাবের দিকে চেয়ে বলল, কিছু হয়নি, আমার সাথেই ছিল। বোনকে দেখে রুবাব বিস্ময় বনে গেল। কিছুক্ষণ স্থির চেয়ে চোখে চেয়ে রইল। তারপর উদ্বিগ্ন হয়ে গালে হাত দিয়ে বলল, তুই ঠিক আছিস? কিছু হয়নি তো ওর? ফোন বন্ধ কেন? জানিস কত চিন্তা হচ্ছিল। মারামারিতে পড়িসনি তো? মন অবলম্বন বদলে ভাইকে আঁকড়ে ধরল। ভেতরে তখনও খুব ভয় ওর। কিছুই বলল না। চোখের সামনে একটা মানুষকে মারতে দেখে ওজনে ঘুরে চলে গেছে। রুবাব বোনের উপর না পেয়ে শৌকতের দিকে তাকালো। শৌকত ধীরে বলল। ভয় পেয়েছে। রুবাব আদরের স্বরে বোনের মাথায় হাত দিল। আর ভয় নেই, ভাইয়া এসে গেছি, চল বাসায় নিয়ে যাব। মন নড়ল না। বোনের অবস্থা দেখে করুণ চোখে তাকালো রুবাব। শৌকত আশ্বাস দিল। একটু সময় দে, ঠিক হয়ে যাবে। রুবাব চিন্তার শ্বাস ফেল। মাকে ফোন দিয়ে জানালো মনকে পেয়েছে, ভালো আছে, চিন্তা না করতে। ফোন রেখে খেয়াল হলো বন্ধুর। এতক্ষণে সৈকত নিয়ে মাথা ঘামায়নি। হঠাৎ সৈকত এখানে কি এলো, কিভাবে এলো? রুবাব ভুরু কুচকে বলল, তুই ঢাকা ফিরলি কবে? আজ সকালেই। হঠাৎ? ইন্টারভিউ ডাক পড়েছে। আসল কারণ বলল না সৈকত। দুই বন্ধু টুকটাক আলাপ করার পর বের হওয়ার সিদ্ধান্ত নিল। এখানে থাকা ঠিক হবে না, ভালোই ভালো বাসায় ফেরা উচিত। মনে রেস্ট দরকার। এই অবধি সবটা মন্দ ভালোই ছিল। পরিস্থিতি আবার বিগড়ে গেল গলি থেকে বেরিয়ে আসার পরেই। সদ্য হওয়া শান্ত পরিস্থিতি আবার অশান্ত হয়ে গেল। ফের বাঁধল সংঘর্ষ। এর আগে দুই গ্রুপে সংঘর্ষ বেঁধেছিল, এবার বেঁধেছে পুলিশের সাথে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছুটছে সামনে। আতঙ্কিত হামলায় দুই পুরুষের চেহারা পান্তস্য বর্ণ হয়ে গেল। দুজনে তড়িৎ চাইল মাঝে এক থাকা মেয়েটির প্রতি। ফিরতির ভয় নিল মেয়েটির মুখ। ওদিক থেকে একদল অস্ত্র নিয়ে তেড়ে আসছে দেখে ভয় সেটে গেল মন। দুই পুরুষের ফিরতি পথ ধরল গলিতে। ক্ষণিকের প্রচণ্ড শব্দে চলল গুলির আওয়াজ। দুই পক্ষ থেকে গোলাগুলি হচ্ছে। কয়েকটা এসে দোকানের সাঁতারও লেগেছে। যে কোনো মুহূর্তে হয়তো ওদের গায়ে এসে লাগতে পারে। কানের কাছে একটা গুলির শব্দ এলো। মনের দুই পাশে তার অতি আপন দুই পুরুষ, একজন ভাই আরেকজন প্রাণাধিক ভালোবাসার প্রেমিক পুরুষ। মনে এবার ভাইয়ের বদলে ভরসা খুঁজল প্রেমিকের কাছে। মৃদু চিৎকার দিয়ে সৈকতের বাহু চেপে ধরল। চোখ বন্ধ করে ফেলল। রুবাবের চিন্তার মাঝেও এক পলক চাইত বলল না বোনের হাত বন্ধনে। একটা ছেলে কতটা ভরসা হলো ভাইয়ের উপস্থিতিতে। ভরসার জন্য মেয়েটাকে ছেলেটাকে চায়। সৈকতও চাইল মনের দিকে। একটা বুলেট বাড়ি খেয়ে পড়ল গায়ের কাছে, একটা বুলেট বাড়ি খেয়ে পড়ল পায়ের কাছে। সৈকত মনের হাত ছাড়ল। তারপর মনকে টেনে নিয়ে দাঁড় করলো রুবাবের পাশে। রুবাবকে বলল, আমার যাই হয়ে যাক না কেন, তুই ওর হাত ছাড়বি না। পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার আগে এখান থেকে বেরোবি না। রুবাব আতঙ্ক নিয়ে বলল। কোথায় যাবি তুই? সৈকত রুবাবকে ঘিরে দাঁড়ালো, বলল, কোথাও না, এখানে আছি। রুবাব বুঝে গেল ওর ভাবনা। সে চোখ রাঙিয়ে বলল, ভুলেও এমন কিছু করবি না। সৈকত সে কথা কানে নিল না, বলল, ওর যাতে কিছু না হয়, আমার কিছু হলে ওকে সামলে নিস, আমাকে তোদের সামনে রাখিস। এই ভিড়ের মধ্যে প্লিজ বেরোস না, ভিড় ভাড়টায় ওকে ব্যাড। আর বলল না। না সৈকত থেমে গেল, বলল, আমার জান যায় যাক, কিন্তু ওর বিন্দু মাত্র অসম্মান না হোক। বন্ধুর দিকে চেয়ে দৃঢ় স্বরে বলল সৈকত। মন জেনে ঘোর ছাড়ল। সৈকত একটু আগাতেই দিক বেদিক না ভেবে ভাইয়ের পাশ ছেড়ে সৈকতের কাছে গিয়ে ওর হাতটা ধরে ফেলল। পাগল হয়ে গেছেন আপনি? ওখানে কেন যাচ্ছেন? আর যান যায় মানে কি? কি হবে আপনার? সৈকত স্থির চোখে এক পলক চাইল, তারপর অত্যন্ত শান্ত স্বরে আদেশ করল, রুবাবের পাশে গিয়ে দাঁড়াবো। যত যাই হোক ভেঙে পড়বে না, বেরোবে না, মনে থাকবে। মন অশান্ত হলো। আপনি না থাকলে আমার কিছুই মনে থাকবে না। এদিকে আসুন, গুলি লাগবে।
মন কেঁদেই দিল। আকস্মিক সৈকতকে খুব জোরে ধাক্কা দিল রুবাবের দিকে, গিয়ে পড়ল রুবাবের উপর। দুজনে পড়ে গেল মাটিতে। উঠে বসে কারণ উদ্ঘাটন চাইতে দেখলো রক্ত ভেসে যাচ্ছে সৈকতের সারা গা। ঘটনার আকস্মিকতা কিংবদন্তি বিমূঢ় হয়ে গেল ওরা দুই ভাই বোন। এক পর্যায়ে রক্তস্রোতে ভেসে ওদের চোখের সামনে লুটে পড়ল সৈকত। তবে কি শেষ অলৌকিত দৌড়ের প্রেম পরিণত মিথ্যা হবে? সৈকত চন্দ্রকথার গল্পের সমাপ্তি এখানেই। চন্দ্রকথার ডাকা মানুষটা বধ বুলেট মন হারালো তার সমুদ্র পুরুষকে চিরতরে। তখন আলো আধারি রাত্রি। হাসপাতালে করিডোরে বিমর্ষচিত্ত দাঁড়িয়ে আছে রুবাব। স্থির চোখে চেয়ে আছে সম্মুখে। তার ঠিক সামনে চেয়ারে বসে অঝরে কাছে এক তরুণী, যার এক ফোঁটা চোখের পানি না আসার জন্য সে কত কি করেছে, যার বিন্দুমাত্র মন খারাপ হওয়ার ভয় সে সর্বদা সচেতন। মুখ ফোলাবে বলে কখনো উঁচু গলায় কথা অবধি বলেনি, যাকে সে কখনো কাঁদায়নি, কাঁদতে দেয়নি, যার কষ্ট সে সহ্য করতে পারে না। সেই মেয়েটা আজ ভীষণ কষ্ট পাচ্ছে, বুক ভাঙা কান্না ভেঙে পড়ছে, অথচ রুবাব কিছুই করতে পারছে না। নির্বিকার চেয়ে দেখছে। এ কি তার ব্যর্থতা নয়? দীর্ঘশ্বাস ফেলল রুবাব। একবার চোখ ঘুরিয়ে চাইল দূরের বন্ধ দরজায়। ওই বদ্ধ করে অচেতন হয়ে পড়ে আছে তার প্রাণপ্রিয় বন্ধু সৈকত। দুপক্ষের সংঘর্ষেরা বলি হয়েছে নিরীহ ছেলেটা। সংঘর্ষে ছোড়া একটা গলি এসে লেগেছে কাঁধে। মারাত্মক জখম লেগেছে তার। অপারেশন চলছে। বাঁচা মরা নিয়ে সংখ্যায় আছে। রুবাবের বুকটা ভারী লাগছে। বন্ধুর জন্য হাহাকার করছে মন। ওর হালকা রঙের শার্টটা বন্ধু রক্ত রঞ্জিত। শুধু শার্ট নয়, রক্তে মাখামাখি ওর গা, হাত ও আপনজনের রক্ত ঝরে পড়া শরীর দেখাচ্ছে ভয়ানক অনুভূতি দুটো নেই। আজকের বিকেলটা রুবাবের ভীষণ সবচেয়ে ভয়ানক মুহূর্তের একটি। সৈকত যখন ওকে বলেছিল মনের খেয়াল রাখতে, তখন রুবাব বুঝতে পেরেছিল এই ছেলের মাথায় অদ্ভুত খেয়াল চলছে। কড়াসরে নিষেধ তো করেছে বারবার, কিন্তু ছেলেটা শুনল তো। তখন ওর চোখে কেবল প্রিয়তমাকে নিয়ে ভয় খেলছিল। যখন ওদের চারপাশে দেয়ালে গুলি এসে লাগছিল, তখন সৈকত ধারণা করেছিল যে কোনো সময় ওদের উপরও গুলি এসে লাগবে। যদি এলোমেলো হয়ে থাকে তবে যে কারো গায়ে লাগবে। যদি তার চন্দ্রকথার গায়ে লাগে কিংবা বন্ধুর, সে কি সইতে পারবে? না, পারবে না। তাই তো চন্দ্রকথাকে একবারের পেছনে দাঁড় করিয়েছে, যাতে আঘাত তার গায়ে না লাগে। তারপর নিজে গিয়ে দাঁড়িয়েছে সামনে, যাতে আঘাত ওর গায়ে লাগে, ওর প্রাণপ্রিয় দুজনের গায়ে না লাগে। মন যখন ওকে বাধা দিল, তার ঠিক সৈকতের চোখ পড়েছিল গলির বরাবরই রাস্তায় অপোজিটে একটা লোক বন্দুক তাক করে আছে। তার নিশানা এদিক ওদিক ঘুরে এখন এদিকে এসেছে। যে কোনো সময় গুলি এসে লাগবে। সৈকত তা পরখ করে মনকে ধাক্কা দিয়ে রুবাবের সম্মতে ফেলে দিয়েছে। ফলে গুলিটা এসে বিঁধেছে ওর গায়ে। বন্ধু আর প্রেমিকা কিছুই হয়নি। এ আত্মত্যাগ তার ইচ্ছেকৃত ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য। তবে বন্ধু থেকে ভালোবাসার পরিমাণটাই বেশি। তার চিন্তা কেবল তার যাই হোক, তার চন্দ্রকথার সাথে কিছু না হয়। তাই তো গলি লাগার পরও শেষ কথা বলেছিল, আমার চন্দ্রকথার খেয়াল রাখিস। কথাটা এখনো কানে বাজছে রুবাবের। তখন রুবাব ঘোরে ডুবেছিল যেন। ঘোর থেকে বেরিয়ে বন্ধুর কথা দিল। মন, ভাইয়ের ডাকে চোখ তুলল, তাকালো মন। করুর চোখে চেয়ে রইল এক পলক। রুবাব সবে সান্ত্বনার বাণী ছুটতে নিচ্ছিল, সেই ক্ষণে মন এসে ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। থেমে যাওয়া কান্নাটা আবার ভেসে এলো। তীব্র আর্তনাদ নিয়ে ডুকরে কেঁদে উঠল মন। ও যেন হুঁশই নেই। ভাইয়ের বুকে থেকে প্রেমিকের জন্য আর্তনাদ করে গেল অনর্গল। আমার দম বন্ধ হয়ে আসছে। সৈকতে কিছু হলে আমি মরে যাব ভাইয়া। ও একটা বারও আমার কথা ভাবলো না। ওর কিছু হলে কি হবে আমার? আমি মরে যাব ভাইয়া। মনের এক একটা আর্তনাদের তীব্র ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। বোনের এমন আর্তনাতে রুবাবের চোখে ভরে আসছিল জলে। বলতে ইচ্ছে হচ্ছিল, সৈকত তোর কথাই ভেবেছে, ও তো নিরাপদে রাখার কথা ভেবেছে, কিন্তু ভাবেনি ওর অবর্তমানে তোর অবস্থা কেমন হবে। সে কথা বলল না রুবাব, শুধু নির্বাক চেয়ে রইল। সৈকত গুলিবিদ্ধ হবার দৃশ্য দেখে মন ভীষণ শক খেয়েছে। কিছুক্ষণ ঘরে ছিল, কিছুই বুঝতে উঠতে পারেনি। ঘর থেকে বেরিয়ে বিস্মিত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর জড়বস্তুর মতো এগিয়ে গেল সেদিকে। কাপা হাতে একবার ছুঁয়ে দেখল গা, তাতে ওর হাত মাখামাখি হলো রক্তে। রক্তে রাঙা হাতটা তুলে চেয়ে রইল এক পলক। তারপর তাকালো মাটিতে পড়ে থাকা সৈকতের দিকে। চাইল, চেয়ে রইল অসাড় হয়ে। সে তাকানোর মাঝে ধপ করে পড়ে গেল। অতিরিক্ত শোকে জ্ঞান হারিয়েছে। তখন রুবাবের অবস্থা ভীষণ কুরূপ।
একদিকে বন্ধু জীবন মৃত্যুর সন্নিক্ষণে, রক্ত বেশি যাচ্ছে, এখনই হাসপাতালে না নিলে মৃত্যু অনিবার্য। বাড়ি তখন গুলাগুলি চলছে, বের হওয়ার পথই নেই। অপরদিকে বোনটাও চেতনা হারিয়েছে। এখন সে কাকে ধরবে? দুজন চেতনা নিয়ে বেরোবে কিভাবে? সে কি এখনই থাকবে নাকি বেরোবে? পথ খুঁজবে। পথ খুঁজে পেলেও কাকে নিবে? সৈকতকে হাসপাতালে নেওয়া জরুরি। ওর চেতনা নেই, কোলে করে নিতে হবে। বন্ধুকে নিতে গেলে বোনকে এই অবস্থায় ফেলে যেতে হবে। সেটা কিভাবে করবে সে? দিশেহারা হয়ে গেলে রুবাব মনে মনে দোয়া জপছিল শুধু, যাতে পরিস্থিতি শান্ত হয়। অন্তত কারো সাহায্য নিয়ে দুজনে নিয়ে একসাথে বেরোবে। এক একটা সেকেন্ড ওর কাছে বছরের মতো লম্বা মনে হচ্ছে। শোকতের অবস্থা ক্ষণে ক্ষণে খারাপ হচ্ছে, রক্তের স্রোতে বাড়ছে। রুবাব বন্ধুকে টেনে ভিতরে আনলো, ডাকতে লাগলো। সৈকত উঠল না, ভাগ্য প্রসন্ন হলো, পরিস্থিতি শান্ত হলো। রুবা পুলিশের সহায়তা পানি দিয়ে মনের জ্ঞান ফিরে শোকতকে নিয়ে হাসপাতালে পথ ধরল। পুরো পথ মন হাওমা করে কেঁদেছে। হাসপাতালে আসতে ওর কান্না দেখে নার্স জিজ্ঞেস করেছিল উনি কি পেশেন্টের ওয়াইফ। রুবাব উত্তরে দেবার অবস্থায় ছিল না। তখন কথা ঘুরিয়ে চিকিৎসকের তাড়া দিয়েছিল। সেই বিকেল থেকে এমন করুণ করে কেঁদেছে মেয়েটা, চোখে মুখে ফুলে বিধ্বস্ত অবস্থা। সৈকত যদি জানতে ওর বর্তমানে মেয়েটার এহেন অবস্থা হবে, তবে আত্মত্যাগের আগে দুবার ভাবত। যদি জানতো। রুবাব বোনের মাথায় হাত বুলিয়ে সাহস দিল, কিচ্ছু হবে না সৈকতের, ঠিক হয়ে যাবে, একটু শান্ত হ। প্রেমিকের এমন অবস্থায় শান্ত হওয়া যায়? মন পারল না শান্ত হতে, অশান্তই রইল, আত্মনাদ করলো। রুবাব ওকে সান্ত্বনা দিল, সাহস জুগালো, কান্না থামিয়ে চেয়ারে বসালো। মন ছলছল চোখে অপারেশন থিয়েটারের দিকে চেয়ে রইল। করিডোরের দিকে হন্তদন্ত হয়ে এক যুবককে দৌড়ে আসতে দেখা গেল। গায়ে কালো শেরানি পাঞ্জাবি, পরিপাটি সাজ, বিয়ের বাড়ি আমাজে মাতা শরীর। দেখে বোঝা যাচ্ছে বিয়ের বাড়ি থেকে উঠে এসেছে। চোখে মুখে তীব্র চিন্তা, সুদর্শন মুখটা ভরাট অস্থিরতা। এক দূরে এসে থামলো রুবাবের সামনে, বিদ্রুস্বরে উচ্চারণ করলো, সৈকত। রুবাবকে দেখে অবাক হলো না মোটেও। সে জানতো ছেলেটা আসবে। করুণ চোখে ইশারা করলো অতীতে। ছেলেটাও তাকালো, তারপর দুজনে চাইলো একে অপরের দিকে। চোখে চোখে কথা হলো। পরপরই রুবাব জড়িয়ে ধরল ছেলেটাকে। এতক্ষণে ফুলে ফেঁপে ওঠা বুকটা এতক্ষণে যেন দুঃখের প্রকাশে জাঁকা পেল। ওরা যখন একে অপরে ছাড়লো, তখন দুজনের চোখে পানি। রুবাব ছেলেটার কাজ চাপড়ে বলল, নাহিদ, চিন্তা করিস না, সৈকতের কিচ্ছু হবে না। কথাটা রুবাব বন্ধু নাহিদকে বলল না, কি নিজেকে সান্ত্বনা দিল বোঝা গেল না। দুজনের বিমোহ চিত্তে চেয়ে রইল অতীত দিকে। নাহিদের ফোন বাজছে অনবরত, সেদিকে খেয়াল নেই ওর। নাহিদ মূলত কাজিনের বিয়েতে ছিল। বিয়ে হচ্ছিল চট্টগ্রামে। সন্ধ্যাবেলা বরযাত্রী নিয়ে বেরোবে। নাহিদ তৈরি হয়ে বরের গাড়ি করে যাচ্ছিল সেন্টারে। গেছে রুবাবের। সৈকতের অবস্থা শুনে মাঝপথে গাড়ি থামিয়ে নেমে দড়ি লাগিয়েছে। কোনোদিন না ভেবে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে। মাঝখানে ধরে পরিকল্পনা করা বিয়ে ছেড়ে বিমানে করে পৌঁছালো ঢাকায়। এ পর্যায়ে মনকে খেয়াল হলো নাহিদের। বিস্ময় দেখা গেল ওর চোয়ালে। না জানতো না যে মন সৈকতের সাথে ছিল। রব এত কিছু বলেনি ফোনে, শুধু বলেছে সৈকতের গুলি লেগেছে। নাহিদ বলল, রুবাব দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর সাথেই ছিল। নাহিদ ভয় নিয়ে বলল, ও দেখেছে? রুবাব মাথা নাড়ল। নাহিদ করুণ চোখে চাইল, কিভাবে কাঁদছে মেয়েটা। রুবাব চিন্তা সুরে বলল, মুনটাকে নিয়ে কি করব বলতো? আন্টি আঙ্কেলকে বলেছিলি? বলেছি, বাবা আসতেছেন। মনের যা অবস্থা, অসুস্থ হয়ে যাবে। আঙ্কেলের সাথে বাসা পাঠিয়ে দে। এখান থেকে নড়ছেও না, আর যাবে বাসায়। আঙ্কেল মনকে এভাবে দেখলে তো সন্দেহ করবে। এক ঝামেলা মাঝে আরেক ঝামেলা বাঁধবে। রুবাব উত্তর দিল না, উদাস হলো, চেয়ে রইল অতির লাল বাতির দিকে। ওর চোখ মুখে অস্থিরতা ফুটে উঠল, বুক কাঁপছিল টিপ টিপ। হারানোর ভয় গ্রাস করছে ওকে। শক্তভক্ত ব্যক্তিত্বের ছেলে চোখে কোনো ভিজল আবার। জল গড়াতে দিল না, ঠোঁটে কামড়ে আটকালো। বিড়বিড় করলো, সৈকত, সুস্থ হো তাড়াতাড়ি। তোকে ছাড়া শুধু মন নয়, আমরাও অসম্পূর্ণ। অতির লাল বাতি নিভে গেছে। বেরিয়ে এলো এক ডাক্তার। রুবাব আর নাহিদ দৌড়ে গেল সেদিকে। ভীতু গলায় জিজ্ঞেস করলো, সৈকতের কি অবস্থা? শান্ত সুরে চিকিৎসক উত্তর দিল, গুলি অপারেশন করা হয়েছে, কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে শিফট করা লাগবে। দুই বন্ধুর মুখ থেকে রক্ত সরে গেল যেন। ওর কথায় বলতে পারল না। ওদের ওদের বাকরুদ্ধক্ষণে একটা ভেজা কণ্ঠ বলে উঠল, ও ঠিক হবে তো ডক্টর? অল্প বয়সী মেয়েটা কান্না ভেজা মুখের দিকে তাকালেন ডক্টর। বড্ড মায়া হলো তার। স্বর নরম হলো, বললেন,
48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। আল্লাহর উপর ভরসা রাখুন। চিকিৎসক চলে গেলেন। ধপ করে চেয়ারে বসে পড়ল মন। আবার ডুকরে উঠল। নাহিদ রুবাবে তখন নিজেদের সামলানোর দায়। ওরা কি মনকে সামলাবে? সবাই আশার হয়ে দাঁড়িয়ে রইল। খানিক বাদে সৈকত এলো ওদের সামনে, তবে আগে সে হাসি মুখী নয়। স্ট্রাকচারে করে অচেতন অবস্থায় ওটি থেকে আইসিইউতে শিফট করছে। মন কান্না থামিয়ে দিল সৈকতকে দেখে। সকালবেলায় অমন হাস্যজ্জ্বল মানুষটা এমন অবস্থা দেখে বুক ফেটে এলো। হুট করে কি হয়ে গেল? এই তো কয়েক ঘন্টা আগে ওর কি সুন্দর সময় কাটাচ্ছিল। মনকে একের পর এক সারপ্রাইজ দিয়েছে। মনকে ভালোবেসে দেওয়া পেন্ডেল এখনও ওর গলায় ঝুলছে, অথচ মানুষটা নিয়ে ওর পাশে। ওই যে কিভাবে শুয়ে আছে নিষ্প্রাণ হয়ে। মন কাঁদল না, স্থির চোখে চেয়ে রইল। ওর চোখের সামনে সৈকতকে নিয়ে গেল। বুকটা যেন ফুলে ফেপে উঠল, দম বন্ধ হয়ে আসছে। দুই বন্ধু নিজেদের দুঃখে চেপে এগিয়ে গেল মনের দিকে। নাইট আদর সুরে ডাকলো, পিচ্ছি শান্ত হও, ডাক্তার শুধুই ভয় দেখাচ্ছে। আজ বাদে কাল দেখবে সৈকত একদম ঠিকঠাক, সামান্য লেগেছে, কিচ্ছুটি হবে না। মন চোখ তুলে তাকালো নাহিদের দিকে, বলল, আমি কি করলে ও ঠিক হবে বলুন না, আমি সব করব, শুধু ও ঠিক হয়ে যাক। আমার না দম বন্ধ হয়ে আসছে। দুপুরবেলা হুট করে এসে সারপ্রাইজ দিল, কি হাসি খুশি ছিল মানুষটা। হুট করে কি হয়ে গেল? এগুলো সব আমার জন্য হয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে ওনার। পরপরে রক্তমাখা হাত উঠিয়ে বলল, এই যে এইগুলো দেখছেন, এগুলো সব আমার, সব সৈকতের রক্ত। আমার চোখের সামনেও। মনের গলা কাঁপল। বিকেলে সে বিভৎস দৃশ্য চোখে ভাসল। আবার ডুকরে উঠল। রুবাব অন্যদিকে ফিরে চোখ বুজে ফেলল। সবকিছু বিষাক্ত লাগছে ওর। একদিকে বন্ধু, অন্যদিকে বোন। দিশেহারা রুবাব। নাইদর স্বর আটকে এলো। মেয়েটাকে সান্ত্বনা দেবার মতো ভাষা নেই ওর। মনির সাহেব হন্তদন্ত হয়ে এলেন। রুবাবকে দেখে মেয়ে জিজ্ঞেসে জুড়ে দিলেন, রুবার, মন কেমন আছে? মন কোথায়? রুবাবকে দেখে মেয়ে জিজ্ঞাসা জুড়ে দিলেন। মন তখন অসাড় হয়ে বসা। বিষণ্ণ বিশ্বস্ত মেয়েকে দেখে মনির সাহেব হকচকে গেলেন। ব্যতিব্যস্ত হয়ে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মন? এ অবস্থা কেন তোমার? বাবাকে দেখে মনের দুঃখে ঝুলি আবার উবড়ে গেল। আপন স্থান পেয়ে আবার হামা করে কেঁদে উঠল। মনির সাহেব উদ্নীত হয়ে বারবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে মন? কোথায় লেগেছে? কাঁদছিস কেন মা? বাবাকে বল। মন বলল না। মনির সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, মনের কি হয়েছে? এভাবে কাঁদছে কেন? রুবাব বলতে পারল না। বাবা, তোমার মেয়ে তার প্রেমিকের শোকে কাতর। সে নিশ্চুপ রইল, অন্যদিকে চোখ ফেরালো। মনির সাহেবের ভয় হলো কোথাও মেয়ে অসম্মান হলে না তো। তিনি ভীতু স্বরে বলল, ওর সাথে কিছু হয়েছে? পুরো কথা উচ্চারণ করতে দিল না রুবাব। বলল, মনির সাহেব অবাক হলেন। না, তোমার মেয়ে একদম নিরাপদে আছে, সৈকত কিছু হতেই দেয়নি। এই ভরা বিপদের মাঝেও মন সৈকতের সাথে ছিল। মন তো ভার্সিটিতে ছিল, সৈকত ছিল বাড়িতে। তবে দুজনে একসাথে হলো কিভাবে? আর সৈকত গেল কেন ভার্সিটির দিকে? মন কাঁদছে কেন? কিছুই বুঝতে পারছি না আমি। ভিতর ঢোক গেলেন রুবাব আর নাহিদ। বন্ধুর চিন্তা শূন্য মাথায় কোনো উত্তর এলো না। কি বলবে ওরা? কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে? ভার্সিটির জন্য তৈরি হচ্ছে সিফাত। চুল আঁচাতে আঁচাতে গুনগুন করছে। চেহারা উৎফুল্লতা, মেজাজ ফুরফেরে। ঠোঁটের কোণে হাসি বলে দিচ্ছে ওর খুশি ভাবটা। এই খুশি কারণটা যে ওর পিয়সীর। আজ ঘুরতে যাবে ওরা। ঘুরবার কথা অবশ্যই জানা নাই মেয়েটা। সিফাতের পরিকল্পনা, হুটহাট মেয়েটা ঘুরতে নিয়ে গিয়ে চমকে দিবে। কেমন মুখভঙ্গি হবে মেয়েটার ভেবে পুলকিত হচ্ছে সিফাত। তৈরি হয়ে বেরবার সময় মাকে বলল, আমি বেরোচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে, চিন্তা করো না। সুরমা উত্তর দিল না। উদাস হয়ে চেয়ে রইলেন অন্যদিকে। মলিন মুখ তার। সিফাত এই মলিনতার কারণ জানে। বড় ছেলের জন্য মন কাঁদছে তার। রাগ দেখিয়ে চলে গেছে ছেলেটা। তারপর থেকে সুরমার মুখে আধার নেমেছে। সিফাতের কাছে গিয়ে বলল, কি হয়েছে মা, এভাবে বইসা আছো কেন? সুরমা বাস্তবে ফিরলেন। করুণ গলায় বললেন, আমার বুকটা খাকা করতাছে, কেমন জানি লাগতাছে। কাল রাতে খারাপ স্বপ্ন দেখছি, জানি না কি হইব। মনে হইতাছে বিপদ আইতাছে। সিফাত উৎসব গাঢ় করলেন না। হাওয়ায় উড়িয়ে বলল, ওসব কিছু না, তুমি বেশি ভাবছো। ভাইয়ের জন্য মন পুড়িতেছে, তোমার ফোন দিয়ে কথা বলে নাও।
সুরমা আবার উদাস হলেন। সিফাত বিদায় নিয়ে বেরোলো। বাড়ির রাস্তায় যেতে ফোন বেজে উঠল তার। ফোন হাতে নিয়ে দেখলো ভাইয়ের বন্ধুর কল। বুড়ো কুচকে ফোন ধরলো। ওপাশ থেকে ভেসে আসা কথায় থমকে গেল সিফাত। সকাল থেকে ভাষা জলে উৎফুল্লতার নিমিষে গায়েব হলো। সিফাত কত কি বলতে চাইল, কিন্তু স্বর বেরল না। ওপাশ থেকে হ্যালো হ্যালো বলতে ক্লান্ত হলো। তারপর স্নেহের সুরে বলল, চিন্তা করো না সিফাত, আমরা সবাই এখানে আছি। আন্টি আঙ্কেল ভেঙে পড়বেন বলে আমরা কাল যাইনি। ভেবেছিলাম আমরা সামলে নিব, সৈকত আউট অফ ডেঞ্জার হয়ে যাবে, কিন্তু ডক্টর আশ্বাস না দেয়ায় আমরা বাধ্য হয়ে তোমাকে জানাচ্ছি যদি কিছু। গলা কেঁপে উঠল অন্তরের। সিফাত আশার হলো। ভাইয়ের অবস্থা শুনে ও যেন কথা বলতেই ভুলে গেছে। কাল যাবার সময় কত হাসি ঠাট্টা করলো ওরা, এই সময়ে তো। অথচ আজ নাকি তার সেই হাসিমুখী ভাইটার মৃত্যুর দুয়ারে বসে আছে। সিফাতের বুক কেঁপে উঠল। ফোনটা রেখে সে দৌড়ে বাড়ি ফিরল। গিয়ে দাঁড়ালো মায়ের সামনে। সুমা ওকে দেখে ভুরু কুচকালো। তুই না চইলা গেলি, ফিরে আইলি কেন? সিফাত জোর প্রচেষ্টা চালালো কথাটা বলতে, কিন্তু পারল না। সব কথা যেন গলায় আটকে গেছে। গলা কাঁপছে ওর, বুকও কাঁপছে। সিফাত কিছুই বলতে পারল না। রুমে চলে গেল। মুখে হাত চেপে বসে আছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা। নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা। মাকে সামলাতে হবে ওর। মাকে নিয়ে ঢাকা যেতে হবে। এভাবে ভেঙে পড়লে হবে না। থম মেরে বসে রইল ও। তারপর ধীর পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদুস্বরে ডাকলো, মা, হুম। চলো ঢাকা যাই। ঢাকা কেন যাবো? উল্টো প্রশ্ন করলো সুরমা। সিফাত চাপা শ্বাস ফেলল। সুরমা কি যেন ভাববেন। তারপর ভয় নিয়ে বললেন, আমার পোলারা ভালো আছে, ওর কিছু হয় নাই তো? মায়ের চোখে ভয়। মায়ের দেখে সন্তানের বিপদে আগে থেকে জানা হয়ে যায়। সিফাত অচেতন হলো। মা হার্ট পেশেন্ট, স্টেজ নিতে মানা করেছে ডাক্তার। আবার কোনো প্রকার শক খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। এখন যদি ভাইয়ের অবস্থার কথা শুনে নিশ্চিত অঘটন ঘটে যাবে। এখন বলা যাবে না। হাসপাতালের কাছাকাছি গিয়ে কিছু অল্প স্বল্প করে বুঝিয়ে বলবে সে সামান্য হয়েছে। দেখতে চাইলে বলবে এখন ঘুমাচ্ছে। সিফাত বুক কাপা চেপে বলল, না, কিছু হয়নি, ভাইয়া ঠিক আছে, শুধু মন খারাপ করেছে। ভাইয়ের সাথে কথা বলা হয়েছে, কাল ফেরার পর নাকি তোমাকে কল দিয়েছে, তুমি কল ধরনি। ভাইয়ার পরাণ পুড়তেছে তোমার জন্য, তাই ভাবতেছি তোমাকে নিয়ে ভাইয়ার কাছে যাব। সুরমা স্বস্তি নিঃশ্বাস ফেলল। বললেন, তোর বাপের রাইখা কেমনে যামু? ওরে আইতে ক। সিফাত নিশ্চুপ রইলেন অনেকক্ষণ। সুরমার কথা পেঁচালেন। সিফাত এবার অন্য বাহানা দিল, মা, এখান থেকে যাওয়ার পরেই ভাইয়ার জ্বর উঠেছে, এখন 102 ডিগ্রি জ্বর, উঠতে পারছে না, বাসায় কেউ নেই দেখার মতো। সুরমা বেগম রেগে গেলেন তা শুনেই। ভালো হইছে, আরো হক অসুখ। মোর কি, মোর কথা শুনবো পোলা? একা যাইয়া হুসুক বাধ্য হইয়া পইরা আছে, অহন সেবার লাইকা মারে যাইতে হইব। কইলাম বিয়া কইরাল, বিয়াটা করলে তো অহন একলা পয়রা থাকতে হইতো না। কোন শহরের মায়া লাইকা পাগল হইছে, ওই মায়া করতে পারতেছে না সেবা। ওই মায়া সেবা করতে পারতেছে না, আমারে কেন যাইতে হইব? আমার কি ঠেকা লাগছে? আমি যাবো না। রাগে হনহন করে রুমে চলে গেলেন সুরমা। সিফাত মলির মুখে মায়ের পিছু নিল। দেখলো মা কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে। অথচ খানিক আগে কি রাগ তার, যাবে না একবারে। মাকে নিয়ে বেরোলো। সারা পথ সুরমার চোখ জল দেখা গেল। একটু পর পর সিফাতকে তাড়া দিচ্ছেন, কল দিয়ে দেখ কি করতেছে। রুবাবের ফোন দে, গিয়ে পাশে বসতে ক, না জানি কেমন আছে আমার পোলারা। মায়ের অস্থিরতা দেখে সিফাত মন ডুকরে উঠল। সামান্য জ্বর হওয়ার সংবাদে মা এমন করছেন। যদি জানে জ্বর নয় তার ছেলের মৃত্যুর সাথে লড়ছে, তবে কি করবেন? মাকে সামলানো যাবে? হাসপাতালে গিয়ে সৈকত আইসিইউতে আছে জানলে কি করবে? চিন্তায় অস্থির হলো সিফাত। গাড়ি যখন ঢাকায় গিয়ে সৈকতের বাসা পেরে হাসপাতালে ছুটছিল, তখন সুরমা হকচকিয়ে গেলেন। বাসা পার হইয়া গেল তো, গাড়ি থামতে ক। সিফাত ঢোক গিল, রাস্তার দিকে তাকিয়ে রইল। নিজেকে প্রস্তুত করছে সে। সুরমা হাজার প্রশ্ন করলেন। সিফাত রাগ করল না। হাসপাতালের সামনে নামার পর সুরমা অবাক হয়ে প্রশ্ন করলেন, এটা তো হাসপাতাল, এখানে আনলি কেন মোরে? আমারে সৈকতের বাসায় নিয়ে যা। সিফাত ভাড়া মিটিয়ে মায়ের পাশে দাঁড়ালো। এক হাতে মায়ের কাঁধ ধরে শান্ত স্বরে বলল, এর অসুখ বেশি হবে।
একটু আগে রুবাব ভাইয়ারে এখানে এনে ভর্তি করিয়েছেন। এই ভাইরাস জ্বরটা খুবই খারাপ। সুরমা থমকে গেলেন। হাসপাতালে ঢুকে ছেলের বন্ধুদের মুখে দেখে তিনি আন্দাজ করে ফেললেন তার ছেলের বড় কিছু হয়েছে। তিনি বললেন, জ্বর হইলে কেউ হাসপাতালে ভর্তি হয়? আমার সৈকতের অন্য কিছু হইছে? তুই আমারে কইতাছস না? কি হইছে কহ আমারে। সুরমা কেঁদে ফেললেন। সিফাত এসে সান্ত্বনা দিল। কিছু হয়নি মা, সামান্য অসুখ শুধু। ভাইয়া ঠিক হয়ে যাবে। ও আছে কই? আমি দেখবো আমার মানিকেরে। সিফাত দেখাতে পারল না। সুরমা অস্থির হলো। সিফাত উপরে রেগে গেলেন। সিফাত না জানালে রুবাব নাহিদকে জিজ্ঞেস করলো। নাহিদ এসে সান্ত্বনার সহিত কিঞ্চিত সত্য বলল। গুলি লেগেছে সেটা বলেনি, বলেছে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে। তাতে সুরমা বেগম ব্যাকুল হলেন, কেঁদে ভাসালেন, মূর্ছা গেলেন। হাসপাতালের করিডোরে অস্থির চিত্তে দাঁড়ানো 4 যুবক, রক্তশূন্য সবার জোয়াল, চিন্তার কপালে ভাঁজ। সিফাতের চোখে পানি। নাহিদ অন্তরে চোখে পানি নেই, কিন্তু চোখে শিরা লাল। 24 ঘন্টা পেরিয়ে গেছে, তবু সৈকতের অবস্থা উন্নতি নেই। এখনো বিপদমুক্ত নয় সে। এটাই চিন্তার কারণ। ওরা চাতক পাখির মতো চেয়ে আছে। এই বুঝি অবজারভেশনে কর্মকর্তারা এসে সংবাদ দিল, পেশেন্ট রেসপন্স করেছে, হি ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু কেউ আসছে না, বলছে সে কথা। সুরমা হাসপাতালে নামাজ ঘরে গিয়ে সেজদায় পড়ে আছেন। অজস্র চোখের পানি ছেলের সুস্থতার দোয়া করছেন। বিষণ্ণ চোয়ালে হাসপাতালে এসে ঢুকলো রুবাব। ওকে উন্মাদের মতো দেখাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আছে, দম আটকে আসছে ওর। সবার চেয়ে বেশি ধকল ওর উপর যাচ্ছে। 1 নয় 2 রোগী চিন্তা কিনা তার। দুর্বল পায়ে বন্ধুদের কাছে এসে জিজ্ঞেস করলো। এখনো রেসপন্স আসেনি। নাহিদ হতাশ শ্বাস ফেলে মাথা নাড়ল। অন্তর ফিরছে আজ সকালবেলা। অন্তর উস্কোসভাবে বলল। মনের কি অবস্থা এখন? রুবাব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আধার নামার চোয়ালগুলো আরো কালো হলো। আফসোস ভাসল বুক। একটা হতাশে ঝেঁকে বসলো সবার মাঝে। নাহিদ উদাস হয়ে বলল। সৈকত জানেও না ওর অসুখে কতগুলো জীবন থেমে গেছে। রুবাব অসাড় হয়ে আইসিইউর সামনে গিয়ে দাঁড়ালো। দরজার গ্লাসে চোখ ফেললো। ভেতরে হাজার মেশিনের মাঝে অবচেতন হয়ে শুয়ে আছে তার প্রাণপ্রিয় বন্ধু। সেই বন্ধু চোয়ালের দিকে তাকালে রুবাবের বুক কাঁপল। করুণ সুরে বলল, সৈকত প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আমার বোনটা নিঃশেষ হয়ে যাচ্ছে। তুই ওকে বাঁচাতে গিয়ে ওকে জীবন্ত লাশ বানিয়ে গেছিস। তোর কিছু হলে আমার বোনটা মরে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। আমি বন্ধু বোন কাউকে হারাতে চাইছি না। তুই হারাস না ভাই। আমার বোনটাকে ছিনিয়ে নিস না আমার কাছ থেকে। প্লিজ ফিরে আয় সৈকত। দুজন মিলে আর কত দম আটকে রাখবি আমার? দুর্বোধ্য তরুণ রুবাবের চোখ বেয়ে গড়ালে 1 ফোঁটা জল। সেই জলে মিশে রইল বোন বন্ধুর হারানোর ভয়, ব্যথা, ফিরে পাবার আকুলতা, অজস্র ভালোবাসা। সেদিন হাসপাতালে মনির সাহেবের জবাবদিহি থেকে বাঁচিয়েছে নাহিদ। সে এসে পরিস্থিতি সামনে দিয়েছে। বলেছে সহিংসতার দিন সৈকতের ইন্টারভিউ ছিল বলে সকালে ফিরেছে। বিকেলবেলা ভার্সিটি থেকে ফেরার সময় ঝামেলা আটকা পড়েছে মন। রুবাব ওর খোঁজ পাচ্ছে না। তখন সৈকত ডেকে নিয়েছিল। দুজনে মিলে খুঁজতেছিল মনের। দুজন মিলে খোঁজাখুঁজির পর মনকে পেয়েছে। ভয় একটা দোকানে চিপায় ঢুকে পড়েছিল। তখন ঝামেলা মিটে গেছে। নিশ্চিত হয়ে যখন বেরোছিল তখনই আবার হামলা শুরু হলো। নিশ্চিত হয়ে যখন বেরোছিল তখন আবারও হামলা শুরু হলো। মনের দিকে গুলি আসছিল। তার রুবাবের চোখে না পড়লেও সৈকতের চোখে পড়েছে। সে মনকে সরিয়ে দিল। নিজে সরার আগে গুলি এসে লেগে যায় তার গায়ে। বলা যায় মনকে বাঁচাতে গিয়ে সৈকত নিজের গায়ে গুলি নিয়েছে। মুখে চোখে সবার সামনে, এমনকি মনের চোখের সামনে এক লোকের কুপিয়ে হত্যা করেছে। মন তার কাছ থেকে দেখেছে। মেয়েটা ভয় পেয়েছে। চোখের সামনে এত সব দেখে ঘুরে চলে গেছে, তাই এমন করছে, আর কিছু নয়। নাহিদ ঘুরিয়ে পেঁচিয়ে সৈকতকে নির্দোষ প্রমাণ করে ঘটনা উপস্থাপনা করেছে। এতে মনির সাহেবের সন্দেহ সরল। মনের পরে জ্ঞান হারালো আবার। অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে আসা হয়েছে। জ্ঞান ফেরার পর তার অবস্থা পরিবর্তন ঘটেছে। শুধু কাঁদছে না, না খাচ্ছে, না কিছু বলছে, শুধু কাঁদছে আর ছুটে যেতে চাইছে। বাবা মা এটাকে শখের কারণ ধরে নিয়েছে। নাওয়া খাওয়া বাদ দিয়ে শরীর দুর্বল হয়ে গেছে। কেঁদে কেঁদে অসুস্থ হয়ে গেছে মন। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেগে উঠলে উন্মাদের মতো করছে, করুণ করে কাঁদছে।
চোখের সামনে পেয়ে মানুষটার অমন হাল কিছুতেই ভুলতে পারছে না। বারবার চোখে ভাসছে রক্তমাখা সৈকতের দেহখানা। চোখের সামনে সৈকতে হেলে পড়া স্ট্রাকচারে লাশের মতো পড়ে থাকা। মনকে পাগল করে দিয়েছে দৃশ্যগুলো। একদিনের গাল ভেঙে গেছে, চোখের নিচে কালি পড়েছে, ওকে দেখতে পাগল পাগল লাগছে। মনির সাহেব তাইনার চিন্তায় অস্থির। তার ভালো মেয়ে কি থেকে কি হয়ে গেল? অবস্থা উন্নতি না হলেও মনকে হাসপাতালে ভর্তি করাতে হবে। বন্ধু আর বোন দুজনের চিন্তার অভাব চলছে একাই। বাবা মাকে বলতে পারছে না, সইতেও পারছে না। আয়ু কিংবা মায়ের দোয়ার কল্যাণের শ্বাসরুদ্ধকর ক্ষণ পেরিয়ে সুকুমার এলো যেন। এবার দম আটকে রেখে 35 ঘন্টার পর সৈকতে রেসপন্স করলো। অবজারভেশন থাকা ডাক্তার সংবাদ দিলেন খানিক বাদেই। 4 যুবক তখন অপেক্ষা দাঁড়ালো বাইরে। ডাক্তার বেরোতে তড়িঘড়ি করে এসে আশা নিয়ে জিজ্ঞেস করলো, সৈকত রেসপন্স করেছে ডাক্তার? প্রতিবার ডক্টর নিরাশ করলো, এবার নিরাশ করলো না। প্রসন্ন মুখে বললেন, রেসপন্স করেছে, সেন্স ফিরতেছে। আটকে রেখা শ্বাসটা এই ক্ষণে ছাড়লো 4 যুবক। মরির মুখে হাসি ফুটল। রুবাব খুশিতে নাহিদকে জড়িয়ে ধরল। অন্তর বলল, আর কোনো বিপদের আশঙ্কা নেই তো? আপাতত নেই, বাকিটা অবজারভেশনের পর বলা যাবে। আমরা কি দেখতে পারবো? না, অবজারভেশনের পর পেশেন্টকে বেডে দিলে তখন দেখা করতে পারবেন। ডাক্তার চলে গেলেন। খুশি রেশ রয়ে গেল সবার মাঝে। শিফা দৌড় দিল নামাজের ঘরের দিকে। মাকে বলতে হবে। শুনতেই সুরমা কেঁদে ফেললেন। আলহামদুলিল্লাহ পড়তে লাগলেন অবিরত। 2 রাকাত শুকরানার নামাজ পড়ে ফিরে এলেন। তার মুখে হাসি, নির্জীব শরীরগুলো যেন সজীব হয়ে গেছে। অন্তর রুবাবের কাছে এসে রয়ে বলল, রুবাব, মনকে খবরটা দিবি না? রুবাব নড়ে উঠলে বলল, আমি বাড়ি যাচ্ছি, বেড়ে দিলে জানাস। হাঁটা ধরল রুবাব। নাইট পিছন থেকে বলল, সাথে নিয়ে ফিরিস, দেখবি ত্যাগী আর বিরোহিনী দুজনেই সুস্থ। রুবাব বাড়ি ফিরল। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। রুবাব সোজা বোনের ঘরে গেল। দেখল মুখ হাঁটুতে মুখ গুজে বসে আছে মন। তাইনা বসায় পাশে, গায়ে হাত বুলিয়ে কত কি বলছেন, কিন্তু মনের অবস্থা পরিবর্তন হচ্ছে না। তাইনা ছেলেকে দেখে কেঁদে ফেলেন। করুণ স্বরে বললেন, মেয়েটার এমন অবস্থা আমার সহ্য হচ্ছে না। রুবাব মাকে যেতে বলল। তাইনা যেতে রুবাব বোনের পাশে বসলো, ডাকলো, মন। ভাইয়ের কথা শুনে মন তরিক মাথা তুলল, চোখে পানি ওর। ভাইকে দেখতে অস্থিরতা বাড়ল। কাপড় সরে জানতে চাইলো, ভাইয়া সৈকত? রুবাব বোনের মাথায় হাত রাখলো। কখনো বোনের সামনে সৈকতের নাম নিত জড়তা করা, সেটা এই ক্ষণে স্পষ্ট বলল, সৈকত ভালো আছে, সেন্স এসেছে, এবার কান্না বন্ধ কর। মুন চমকে তাকালো ভাইয়ের দিকে। তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আকস্মিক হেসে ফেলল। ওর চোখে পানি, গাল ভেজা, অথচ ঠোঁটে হাসি। চঞ্চল হয়ে বলল, সত্যি? রুবাবের মনে হলো তার প্রাণ ফিরে এসেছে। এই মেয়েটা হাসলে শেখবারই হাসে, যেন মুন নয় শেখবারই হেসে উঠল। রুবাব বোনের খুশি দেখল অন্তর্ভীত চোখে, তারপর মাথা নাড়ালো। মুন অতীব চঞ্চল হয়ে আবদার করলো, ভাই আমাকে নিয়ে যাবে? রুবাব চেয়ে রইল বোনের পানে। বোনের আকতি ফেলতে পারল না, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। মুন এক প্রকার লাফিয়ে উঠল, বলল, চলো। মুনের গায়ে বাসার পোশাক, কাপড় কোচকানো, উস্কুক হয়ে আছে চুল, চোখের পানিতে গাল ভেজা। কোনো কিছু ঠিক নেই। এভাবে যাবে মুন? অথচ মুন খুব পরিপাটি। বাইরে বেরোলেও সামান্য টিপতেও তার এদিক সেদিক থাকে না। ঘন্টা লাগে তৈরি হয়। সে মেয়ে আজ নিজ স্বভাবে ভুলে গেছে একটা মানুষের জন্য কতটা ভালোবাসা থাকলে এমন পাগলামি করতে পারে, সব ভুলে যেতে পারে। আমি যাব না ভাইয়া, আমার ভয় লাগছে। তীব্র ভয় নিয়ে বলল মুন। হাতার গতি থেমে গেছে। হুট করে এক অজানা আতঙ্কে বুকে বেঁধেছে। রুবাব থেমে গিয়ে বিস্মিত চোখে চাইল বোনের পানে। হাসপাতালে আসার জন্য সারা রাত একটুখানিও বসতে দেয়নি ওকে। মুন তো তখনই বাসা কাপড় পরে বেরিয়ে যাচ্ছিল। রুবাবে আটকালো। সৈকতকে বেঁধে দেওয়া হবে পরের দিন সকালবেলা। সে সংবাদ শুনে রুবাব বোনকে নিয়ে আর রাতে ফিরেনি, একাও যায়নি। কথাটা যায়নি না বলে যেতে পারেনি বলা ঠিক হবে। মুন যেতে দেয়নি। সারা রাত ভাইয়াকে পাশে বসিয়ে রেখেছে। খানিক বাদে বাদে জিজ্ঞেস করেছে, সকাল হতে আর কতক্ষণ ভাইয়া? কয়দিন অক্লান্ত পরিশ্রম পর শরীরটা একটু বিশ্রাম চাইছে। ভোরের দিকে চোখ লেগে এসেছিল রুবাবের। তখনই মন জাগিয়ে বলল, সকাল হয়ে গেছে তো ভাইয়া, এবার চলো। সৈকতের চিন্তায় এই মেয়ে পাগল হয়ে গেছে। হাসপাতালে না নেই অবধি শান্তি হবে না। রুবাব চাপা শ্বাস ফেলে মনকে শান্ত করলো। হাসপাতালে যাবার কথা বলে মনকে দিয়ে কত কি করালো।
নাস্তা করালো, শরীর অতিমাত্রায় দুর্বল বলে একটা স্লাইনও দিয়ে নিল। বেলা গড়াতে রওনা হলো। বাসা থেকে হাসপাতালের দূরত্ব বেশ। জ্যামে পড়ে 1 ঘন্টা, রাস্তায় 3 ঘন্টা লেগে গেল। এত কষ্টের পর যখন হাসপাতালে এসে পৌঁছলো তখন বলছে যাবে না। রুবা বোনের দিকে তাকালো গম্ভীর চোখে। মনের চোখে মুখে তীব্র ভয়, হারানোর ভয়। মন ভয় পাচ্ছে হাসপাতালে গিয়ে যদি সৈকতের অবস্থা আরো খারাপের দিকে গেছে তখন, বা সৈকতের কিছু হয়ে গেছে। কত ভয় উকি দিচ্ছে। রূপ চাপা শ্বাস ফেললো, বোনের হাত ধরে বলল, তুই অযথা ভয় পাচ্ছিস, আয়। মনের পা চলছে না। ওই যে হারানো ভয়টা জেগেছিল সেটা আর নিভেনি, জ্বলছে এখনো দাও দাও করে। মনে হচ্ছে এই বুঝি সৈকতে হারিয়ে ফেলবে। খুব খারাপ একটা সংবাদ কানে এলো। মনের শরীর অতি দুর্বল, শারীরিক দুর্বলতা, মানসিক চাপ দুটোই মিলে মনকে দাঁড়াবার শক্তিও হারালো যেন। ধরে পড়ে যাচ্ছিল। রব এসে ধরল, আলতো হাতে আগলে নিল, এগিয়ে গেল। সৈকতকে বেডে শিফট করা হয়েছে ঘন্টাখানেক হলো। সুরমা ছেলে শিওরে বসে তখন থেকে। ভাই বন্ধু সবাই এসে দেখে যাচ্ছে। কথা বলতে পারছে না সৈকত। ডান কাঁধে ব্যান্ডেজ, হাত গলায় ঝুলানো, বা হাতে স্যালাইন চলছে। নড়াচড়াও মানা, ঘা যেন না নড়ে। ফুলের চোখ দুটো হালকা মেলে চেয়ে আছে। সবাই কত কি বলছে, সে শুনছে। মা কাঁদছেন, সৈকত ইশারা কাঁদতে মানা করছেন, কিন্তু সুরমার চোখের পানি ফোরাচ্ছেই না। সৈকত চোখ বুলালো চারপাশে, কাকে যেন খুঁজছে। সুরমার টের পেল না। একটু দূরে দাঁড়ানো বন্ধু নাহিদ বলল, রুবা বাড়ি গেছিল, আসতেছে। কপালে চিন্তার ভাঁজ দেখা গেল সৈকতের। প্রিয়সী চিন্তা তার মস্তিষ্ক জুড়ে। মেয়েটি কি ঠিক আছে তো? রুয়া বাড়িতে কেন? কোথাও মনের কিছু হয়নি তো? চোখে মুখে ভয়ের চাপ ভাসলো। চোখে মুখে ভয়ে চাপ ভাসলো। বলা নেই কওয়া নেই, তবুও বন্ধুরা বুঝে গেল। অন্তর্স্মিত হেসে বলল, কোনো সমস্যা হয়নি, একদম ঠিক আছে। শৌকতের কপালে ভাঁজ মিলালো। সে চোখ বুঝলো। একটি স্বস্তি দেখা গেল তার চোখে মুখে। কাছে বসা সুরমা বুঝল না ওদের কথার মানে। অনেকক্ষণ যাবার পর নাহিদ সুরমাকে প্রস্তাব দিল বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য। গত 2 দিন হাজারবার বলেও তাকে বাসায় পাঠানো যায়নি। এখন যেহেতু ছেলের হুঁশ ফিরেছে, তবে কি বিশ্রাম নিয়ে আসুক, বিকেলে না হয় আবার ফিরবেন। সিফাতের সম্মতে যেতে বললেন। সুরমা রাজি হলো না। শেষে সিফাত এক প্রকার জোর করে নিয়ে গেলেন। মা নিজে অসুস্থ, ছেলেরা সেবা করতে গিয়ে না আবার বিছানায় পড়েন। মুন হাসপাতালে ঢোকার আগে নাহিদ সিফাত আর সুরমাকে নিয়ে গেল তাদের ব্যাচেলার বাসায়। অন্তর রয়ে গেল। সুরমাকে এই গরুগম্ভীর মুহূর্তে ছেলের প্রেমিকার মুখোমুখি করতে চাইছিল না কেউ। বাড়ি নেওয়ার কারণ এটাও একটা ছিল। মুনের ভয় সহজে কাটল না। ওর মনে হচ্ছে ও সৈকতকে রুগ্ন অবস্থায় দেখতে পারবে না, সহ্য হবে না ওর। করিডোরের কাছে আসতেই বলল, আমি এখানে বসি, তুমি যাও। রুবাব ভুরু কুচকে চাইল, জ্বরটার জন্য জোর করতে পারল না। বলল, তুই শিওর? মুন মাথা নাড়ালো। এই মেয়ের মাথা কি চলছে সে নিজেও জানে না বোধ হয়। রুবাব চাপা শ্বাস ফেলে মুনকে বসালো চেয়ারে। অন্ত ছিল বাইরে। ওকে বলল, ওরে দেখ, আমি সৈকতকে দেখে আসি। অন্ত সায় জানালো। রুবাব ক্যাবিনে ঢুকলো। সৈকত চোখ বুজেছিল। রুবাব এক পলক চাইল বন্ধুর পানে, স্বস্তির নিঃশ্বাস ফেলল। এগিয়ে যেতে যেতে বলল, একদম ঘুমের ভান করবি না শালা। মন চাইতেছে তোরা লাথি মেরা মঙ্গলে পাঠাই দে। কামলা পাইছো সামগরে, 2 দিন পর পর হাসপাতালে বিছানা নিবি, আর তো সেবা করতে আমাকেও কাজ কাম ফেলায় ছুটতে আইতে হইব। আজাইরা বসে আছি আমরা, কথা ক, উঠ শালা। সৈকত চোখ মিলল। রুবাবকে দেখে ওর চোখে মুখে প্রসন্নতা দেখা গেল। সে বোধহয় বন্ধুর গাড়িটাকে মিস করছিল। বন্ধুর কথার পর স্মিত হাসলো। তাতে রাগ চড়া হলো রুবাবের। একদম ঢং মারাবি না শালা। আমার বোন জান দিলে আমি দিমু। তোরা বাংলা সিনেমার নায়ক সাহেব যা বুক পাততে বলছি আমি? মহান সাজার ঢং মারত শালা। একটা মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরেছে, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করার বদলে রাগ ঝাড়ছে। পারলে এখনই পিটিয়ে দেয়। সাধারণ চোখে এটাকে অমানবিক বলা গেলেও বন্ধুত্বের চোখে এসব অস্বাভাবিক বলা যায় না। বন্ধুত্বের দরদটা পরোক্ষ। এই যে রুবাব গত 2 দিন সৈকতের জন্য পারলে জানটাও দিয়ে দেয়। একা হাতে বন্ধুকে সামলিয়েছে। হাসপাতালে যত ফর্মালিটি সব রুবাবে পূরণ করেছে। রোগীর অভিভাবকের খাতায় রুবাবের নাম লেখা। এত ত্যাগের পরও সামনে এসে এমন ভাব করছে যেন চিরশত্রু ওরা। রুবাবের চোখে মুখে দেখে অপ্রকাশ্য ভালোবাসাটা আঁচ করে ফেলে সৈকত। ঠোঁট বাঁকিয়ে হেসে শব্দহীন ভেবে বলল,
আমি না, তুই আমার শালা। সম্পর্ক ভুলে যাস কেন? রুবাব ওর লিপসিং ধরে নিয়ে ধমকে উঠল। আমার শালা মারলে থাবড়া ধরে। আমি ভাই হয়ে এত বছর আমার বোনের চোখে এক ফোঁটা পানি আনি নাই, আর 2 দিনে আইসা আমার বোনটার চোখে জলে ভাসাচ্ছিস? এই রাইট দিছে কে তোরে? তোদের সম্পর্ক মানছি মুনের হ্যাপিনেস দেখা। আমি ভাবছিলাম তুই ওরে কষ্ট দিবি না কখনো, এখন দেখতেছি শালা তুই ওরে সবচেয়ে বেশি কষ্ট দিছস। মহান শাস্তে গিয়ে আমার বোনটারে মাইরাই ফেলাইতেছিলি। এরাম হলে আমি তোর কাছে বোন বিয়া দিতাম না, বিসিএস হইলেও না। যদি পা ধরে মাপ চাস তাও দিব না, আবিত্তা মরবি তুই। গড়গড় করে হুঁশিয়ার বাণী সমেতে রাগ ঝেড়ে শান্ত হলো রুবাব। রুবাবের মাঝে এক নাচ এলো। অবাক হয়ে চেয়ে রইল। বোধহয় কোনো মুমূর্ষু রোগীর উপর চড়া হতে এই প্রথম দেখল। কাছে এসে সতর্ক বাণী ছুটতে রুবাব নাচকে ধমক দিল। নাচ ভয়ে চুপ হয়ে ক্যাবিন ছাড়ল। ইতিপূর্বে রুবাবের গালাগালি শুনে শৌকতের মুখে প্রসন্নতা বজায় থাকলো। মনের প্রসঙ্গ আসতেই প্রসঙ্গ তো উবে গেল। মুখের মেঘমধুর নামলো। মেয়েটা কি হয়েছে? শৌকতের কাতর চোখে চাইল বন্ধুর পানি। প্রশ্নবিদ্ধ কারণ। রুবাব থেমে গেল। রাগ সরে গেল স্বর থেকে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তোর জান বাঁচিয়ে খালাস। এরপর ওর কী হাল হয়েছে সেটা আমি দেখছি। 2বার সেন্সলেস হয়ে গেছিল। আমার একটাই বোন সৈকত, ওকে কষ্ট দিস না। আমার সহ্য হয় না। জান দেওয়ার হলে আমি দিব, তোরা ভালো থাক। এই প্রথমবার দুই বন্ধুর মাঝে মনকে নিয়ে আলোচনা হলো। রুবাবের এক একটা কথা সৈকতের চেহারাকে আধার থেকে আধার নামিয়ে দিল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। চোখে নামলো অসহায়ত্ব। ওকে তখন কি ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল। রুবাব স্পষ্ট দেখল বন্ধুর চোখে বোনের জন্য এক সমুদ্র অস্থিরতা। শৌকতের দরজার দিকে তাকালো এক পলক, তারপর রুবাবের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ল। আসেনি? রুবাব উঠে দাঁড়ালো। শৌকতের কথায় উত্তর না দিয়ে হাঁটা ধরল। যেতে যেতে বলল, আমি হাস্যোজ্জ্বল মুনকে নিয়ে বাসায় যাব। আমার হাসি খুশি বোন ফিরিয়ে দিবি? রুবাব ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেল। সৈকত উত্তর পেয়ে গেছে। অস্থির চারিতে নিবদ্ধ করলো দরজার দিকে। খানিক বাদে দরজার গ্লাসে দেখা গেল একটা অবয়ব মাথা নিচে করে আসার দাঁড়িয়ে আছে। নজর নেই তার, মুখে দেখা যাচ্ছে না। সৈকত অস্থির হয়ে উঠল। মেয়েটা আসছে না কেন? ও পারলে দৌড়ে গিয়ে ধরে আনে। অনেকক্ষণ বাদে দরজা মিলল কিছুটা। ধীর গতিতে একটা অবয়ের পদচারণ ঘটল কেবিনে। মুখখানা দেখিয়ে পিট করে দাঁড়িয়ে আলতো করে দরজা ভিজিয়ে দিল। সৈকত খেয়াল করলো হাত যুগল কাঁপছে, পা টলছে। সৈকত কাতর চোখে চেয়ে রইল ঘুরানো মাথায়। এই বুঝি মেয়েটার সামনে এলো। কিছুক্ষণ বাদে ধীরে এদিকে ঘুরল। ভয় ভয় নিয়ে মুখ তুলে চাইল। সৈকতের গভীর চারিতে ধাক্কা খেল দৃষ্টি। থমকে গেল রইল দুজন। থমকে চেয়ে রইল দুজন। রুগ্ন বিভ্রস্ত সৈকতকে দেখে আকস্মিক বুক ভারী হলো মনের। ডুকরে কেঁদে উঠল সে। চোখ ফেরালো। দ্বিতীয়বার চাইল না। দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট চেপে কাটতে লাগলো। সৈকতের অস্থির চাউনি মনের উপর থেকে সরল না এক মুহূর্তের জন্য। গভীর চোখে পরক করছে পিয়সীকে। নাক মুখ রক্তিম হয়ে আছে, চোখ মুখ ফুলে একাকার, চুল এলোমেলো, পরনের কাপড় কুচকানো। ওকে দেখেই বোঝা যাচ্ছে বড়সড় ঝড় হয়ে গেছে ওর উপর। চোখ মুখ বলে দিচ্ছে কতটা কেঁদেছে। ভীষণ রোগাতে লাগছে। আকস্মিক হাতের দিকে চোখ আটকালো। কেননা আটকানো হাতের উল্টো পিঠে। এতটা অসুস্থ শোকত চমকে গেল। ভীষণ বিমর্ষ হলো ওর চোখ মুখ। ওর শোকে মেয়েটা নিজের কি হাল করেছে দেখে বুক কাঁপছে। মন অবিচল দাঁড়িয়ে আছে, চোখে বেয়ে জল গড়াচ্ছে অবিরত। কাছে টেনে চোখের পানি মুছে দেবার তীব্র ইচ্ছে হলো সৈকতের, কিন্তু নড়তে যায় কষ্ট হয়। কাছে টানা তার পক্ষে অসম্ভব ব্যাপার। নিজে যেতে না পেরে মনকে ডাকলো কাছে, আস্তে করে আলতো করে। চন্দ্রকথা। অতীব ক্ষীণস্বর পিনপত নীরবতার মরানো ঘরে এই ডাক্তার তীরের মতো বিঁধল মনের কানে। অন্তর কাঁপল আবার। চোখ তুলে চাইল। সৈকত ইশারা ডাকলো, এদিকে এসো। এবার দৃঢ়োক্তি করল না মন। ধীর পায়ে এগিয়ে এলো। সৈকত পাশে বসলো। সৈকত নরম গলায় বলল, আমি ঠিক আছি তো? কান্না বন্ধের কথা কান্না বন্ধ তো হলোই না, উল্টো আরো বাড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে বুঝি হারিয়ে ফেলেছিলাম। সৈকত স্যালান চলছে। সুই পরানো হাতটা একটু উঠিয়ে মনের হাতের উপর রাখলো। ক্যান্ডেলার পাশে আঙুল আলতো করে ধরে ধীরে বলল, এই তো আমি তোমার কাছে আছি। মন আঙ্গুলের বাঁধন শক্ত করে ধরল। কোথাও যাবেন না, আমি মরে যাব। সৈকত চোখ রাঙালো, যার অর্থ এইসব কথা বলবে না। পরপরই বলল,
আর যাব না। হাত ধরে বসে রইল দুজন, কেউ কোনো রাগ করলো না। এক প্রকারও ভালোবাসা ঘিরে রাখলো ওদের। মন ভরে দেখলো মানুষটাকে, তারপর কাঁধে ব্যান্ডেজ দেখে ব্যথিত সুরে বলল, আপনি অনেক ব্যথা পেয়েছেন না? খুব কষ্ট হচ্ছে? আবার চোখ ভরে গেল। সৈকত ঠোঁট নাড়ালো, একটুখানি হেসে বলল, তোমার চেয়ে কম ব্যথা লাগছে। মন কাতর স্বরে বলল, আমার চেয়ে কম কি করে? আমার গায়ে তো কোনো ব্যথাই লাগেনি। আপনার তো বলে লেগেছে। কিভাবে পড়ে যাচ্ছিলেন আপনি? অপারেশনের পর কেমন করে শুয়েছিলেন? আমার মনে হচ্ছিল আপনি বোধহয়। মনের কথা থেমে গেল। অপারেশনের পর লাশের মতো পড়ে থাকা দৃশ্য চোখে ভাসলো, শির উঠল সে। আবার চোখ বেয়ে জল গড়ালো। সৈকত গভীর অনুভব করলো মনের ভালোবাসা, মনের ব্যথার প্রকাশ ভালোবাসা। হাতের বন্ধন ছেড়ে হাত টেনে গালে রাখলো। হাতে ব্যথা লাগলো, তবুও হাত সরালো না। এই মুহূর্তে ওর পিয়ুষের কান্না বন্ধ করার ওর প্রধান কাজ। মৃদু স্বরে ডাকলো, চন্দ্রকথা। মন চাইল, চোখাচোখি হলো। চোখের দিকে চেয়ে সৈকত ঠোঁট নাড়িয়ে বলল, আমি তোমার হয়ে আছি, তোমার সাথে। এবার শান্ত হও। কেঁদে কেটে নিজের কি হাল করেছো দেখেছো? কান্না থামাও। মন নিচুপ চেয়ে রইল। ওর গাল ভিজল আবারও। শোকত চাপা শ্বাস ফেলল। দুনিয়ার সবচেয়ে নাজুক মেয়েটা তার ভাগ্যে জুটল। এত কাঁদতে পারে মেয়েটা। শোকত চোখের পানি মুছে দিয়ে বলল, আর কান্না নয়, তোমার কান্না দেখতে ভালো লাগছে না, এবার একটু হাসো তো। মন কান্না থামালো ঠিকই, তবে হাসল না। মলিন সুরে বলল, আমার হাসি আসছে না। সৈকতের হাতে খুব ব্যথা করে উঠল। মনের গাল থেকে হাত সরিয়ে ফেলল সে। মন সচেতন হলো, ব্যথাতে সুরে বলল, ব্যথা লাগছে? ইস, একটু সাবধান হবেন না? মন যত্ন করে হাতটা বেঁধে মেলে রাখলো। ওর খেয়াল হলো হাতটা লাল হয়ে আছে, রক ফুলে আছে। মনে ভীষণ মায়া হলো। কি ভেবে ঝুঁকে হাতের ওপরই গভীর চুমু খেলো। শৌকতের চোয়ালে বিন্দু খেয়ে গেল। কি ভেবে ঝুঁকে হাতের উপর গভীর চুমু খেলো। শৌকতের চোয়ালে বিদ্যুৎ খেলে গেল। বিস্ময় নিয়ে দেখে গেল পিয়ুষের কাণ্ড। মন মুখ তুলে চাইতে চোখাচোখি হয়ে গেল। শৌকত ভুরু নাচিয়ে হাসলো, বলল, অসুখ হলে তো দেখি লাভ আছে। মনের হুঁশ হলো যেন এই ক্ষণে। এমন ভালোবাসা প্রকাশ্যে খেতে তার ভূমিকা থাকে না। এই হাত ধরা অবধি তার গণ্ডি। সেদিক থেকে একটা অবিশ্বাস্য কাণ্ড। মনের গা লাল হলো। সৈকত বলল, লাভ শেষ নাকি আরো পাবো? মন চোখ রাঙা